রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমরা তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। এর পূর্বের ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচের কিছু ক্লাসিফিকেশন, নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলোর ক্লাসিফিকেশন গেছে। পর্যায়ক্রমে আজকে দেখো ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আসলে ভার্ব কি? ভার্বের ল্যাটিন ফর্ম হলো ভার্বাম। এই ভার্বাম শব্দ থেকে ভার্ব শব্দের উৎপত্তি, যাদেরকে বলি যে এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। এই জন্য আমরা বলছি যে ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। এখন এই ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, আরেকটা হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। তাহলে ভার্ব প্রধানত দু প্রকার। এক নাম্বার হলো ফাইনাইট ভার্ব, FINITE, ফাইনাইট ভার্ব, যার অর্থ হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া তে একবারে সংজ্ঞা সহ আলোচনা করি যে ফাইনাইট ভার্ব কি। যে ভার্ব তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। আরেকটু গুছিয়ে বললে বলা যায় যে ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ সাবজেক্টের নাম্বার ও পার্সনের কারণে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, এগুলো হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি যে হি গো টু স্কুল, তাহলে বাক্যটা কারেক্ট হবে না। হি গো টু স্কুল, এই বাক্যটা কারেক্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তো এই সাবজেক্টের কারণে এখানে তোমার ইএস বসলো। তো যে ভার্বের উপরে সাবজেক্টের নাম্বার ও পার্সন আইসা প্রভাব খাটাইতে পারে তাদেরকে বলি আমরা কি? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর দুই নাম্বার ক্লাসিফিকেশন হইল নন ফাইনাইট ভার্ব, NONFINITE, নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ভার্বের উপরে সাবজেক্টের নাম্বার ও পার্সন এসে কর্তৃত্ব আরোপ করতে পারে না, সাবজেক্টের নাম্বার ও পার্সনের কারণে যে ভার্বের রূপের পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় কি? নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এটার ক্লাসিফিকেশন আমি পরে আসবো, জাস্ট শুধু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আই লাইক টু রিড, আই লাইক টু রিড, এই যে টু রিড, এটা হলো একটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এর আগেও আমি আলোচনা করেছি, যেটা ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। শুধু প্রকারভেদ তিনটার নাম লিখি। ইনফিনিটিভ, FINITIVE, ইনফিনিটিভ। দুই নাম্বার হইল পার্টিসিপল, আর তিন নাম্বার হলো জিরান্ড, GERUND, যাদেরকে আমরা একত্রে ভার্বালস বলে থাকি। এবং এই ভার্বালসগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটা ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এগুলো কোথায় থেকে আসছে? নন ফাইনাইট ভার্ব থেকে। এই নন ফাইনাইট ভার্ব হলো তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। এগুলো যেহেতু আলোচনা হয়েছে, তাহলে এই নন ফাইনাইটের ক্লাসিফিকেশনটা বাতিল। আমরা আলোচনা করব এই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নিয়ে। আচ্ছা, এখন ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া যেটা, এটাকে আবার প্রধানত দুভাগে ভাগ করা যায়। এই ফাইনাইট ভার্ব হলো দু প্রকার, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন আসলো প্রিন্সিপাল ভার্ব, PRINCIPAL, প্রিন্সিপাল ভার্ব। আরেকটা হইল অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি বা হেল্পিং ভার্ব, যাদেরকে আমরা বলি হেল্পিং ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারতেছি। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, যাদেরকে আমরা প্রধান ক্রিয়া বলি, মানে যে ভার্ব
অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, তাদেরকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব। তুমি যদি বলো যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, তাহলে এখানে এই গোজ শব্দটা হলো প্রিন্সিপাল ভার্ব। তুমি বললা আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার। তো এগুলো হলো প্রিন্সিপাল ভার্ব। যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলো? যে ভার্ব স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত না হয়ে বরং অন্য ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশে সাহায্য করে তাদেরকে আমরা বলি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হইল, এদের মধ্যে একটা ক্লাসিফিকেশন হলো প্রাইমারি অক্সিলারি বা প্রিন্সিপাল অক্সিলারি, PRIMARY, প্রাইমারি বা প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল অক্সিলারি, AUXILIARY। তাহলে এই প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারি কি? প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব হিসেবে বসে সাধারণত তোমার টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। তাহলে এই প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারি হিসাবে কি বসে? বি ভার্ব বসে, হ্যাভ ভার্ব বসে এবং ডু ভার্ব বসে। কিভাবে বসে সেটা তোমাকে দেখতে হবে। আসলে প্রাইমারি অক্সিলারি ভার্ব কি আর কিভাবে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। দেখো, এই তিনটা ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এরা সরাসরি একটি বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এরা দুইটি জায়গায় সমানভাবে বসতে পারে বিধায় এই ভার্বগুলোকে প্রাইমারি বা প্রিন্সিপাল অক্সিলারি বলে। তুমি যদি বলো যে আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এখানে দেখো একটি ভার্ব হিসেবে বসছে। কোনো সেন্টেন্সে একটি ভার্ব থাকলে সাধারণত সেটাই প্রিন্সিপাল ভার্ব হয়। কিন্তু এই বাক্যটা তুমি যখন লিখবা যে আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং আ লেটার, তো এই ক্ষেত্রে এই এমটা আবার অক্সিলারি ভার্ব। তাহলে প্রথম বাক্যটা খেয়াল করো, আবার কোনো বাক্যের যদি একটি ভার্বই থাকে সেই ভার্বটা সাধারণত প্রিন্সিপাল ভার্ব হয়। আই এম এ স্টুডেন্ট, এখানে আর দ্বিতীয় কোনো ভার্ব নেই বা বিকল্প কোনো ভার্ব নেই। তাহলে এমটা এখানে কি ভার্ব হিসাবে বলছে? প্রিন্সিপাল ভার্ব, সংক্ষেপে আমি লিখলাম পিভি। বাট দ্বিতীয় বাক্যে দেখো আই এম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি, এখানে এম হইল অক্সিলারি ভার্ব এভি, আর এই রাইটিং শব্দটা হইল তোমার প্রিন্সিপাল ভার্ব। তো একই জিনিস এক জায়গায় প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, আরেক জায়গায় অক্সিলারি ভার্ব হিসেবে বসে। অনুরূপভাবে তুমি খেয়াল করো, আমি যদি হ্যাভ ভার্ব ব্যবহার করি, যেমন দেখো যে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তাহলে এখানে হ্যাভ একটা সেন্টেন্স একটি ভার্বই হচ্ছে, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে। কিন্তু যখন তুমি লিখবা যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই হ্যাভ হইল অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর ডান হইল তোমার এখানে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আগের বাক্যে কিন্তু হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, কিন্তু দ্বিতীয় বাক্যে যে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। তাহলে এ সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারতেছে, আবার সরাসরি অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারতেছে। আবার তুমি দেখো আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না। তো এই বাক্যে প্রথম ডুটা হলো তোমার অক্সিলারি ভার্ব, আর পরের ডুটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা দেখতেছি এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এরা তিনটা ভার্ব কখনো কখনো সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, আবার কখনো বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, যার জন্য এদেরকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি বা প্রিন্সিপাল অক্সিলারি। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আরেকটা আছে সেমি মডাল অক্সিলারি, সেমি মডাল ভার্ব যাদেরকে বলি আমরা। এখন সেমি মডাল ভার্ব কি? সেমি মডাল, সেমি মডাল হইল
এই যে কিছু কিছু মডাল ভার্ব আছে, যে মডাল ভার্বগুলো সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে, আবার অক্সিলারি ভার্ব হিসাবে বসে, তাদেরকে বলা হয় সেমি মডাল ভার্ব। যেমন আমি যদি বলি যে আই নিড এ পেন, আমার একটি কলম দরকার, এখানে নিডটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু তুমি বললা ইউ নিড নট স্টে হেয়ার, তোমার এখানে থাকার দরকার নেই, ইউ নিড নট স্টে হেয়ার। এখানে এটা হলো তোমার মডাল ভার্ব, আর স্টেটা হলো প্রিন্সিপাল ভার্ব। তো এরকম যে ভার্ব বসে এগুলাকে বলা হয় সেমি মডাল। যাই হোক, তাহলে আমরা দেখছি যে অক্সিলারি ভার্বকে দুটি ভাগে ভাগ করছি, একটা দিচ্ছি প্রাইমারি অক্সিলারি বা প্রিন্সিপাল অক্সিলারি, আর দ্বিতীয়টা দিব আমি মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিকে ডাইরেক্ট হেল্পিং ভার্ব বা অপারেটর হিসাবে আখ্যায়িত করা হয়। যেমন ধরো মডাল ভার্ব কী কী, এই মডাল ভার্বগুলো কিন্তু সবসময় মুখস্থ থাকতে হবে। মডাল ভার্ব হিসাবে সাধারণত ব্যবহৃত হয় ক্যান, কুড। ক্যান হইল প্রেজেন্ট ফর্ম এবং কুড হইল পাস্ট ফর্ম। আমি একটা কাজ করতে পারি, আমার সক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আমার আছে, এরকম ক্ষেত্রে সাধারণত ক্যান ব্যবহৃত হয়, আর ক্যানের পাস্ট টেন্স হিসেবে কুড ব্যবহৃত হয়, যদিও কুডের আরও ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আবার আছে হলো তোমার মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড টু এবং অট টু। এখানে 13টি ভার্ব আছে। এই ভার্বগুলো সদা সর্বদাই অন্য ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশে সাহায্য করে, যার জন্য এদেরকে হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই মডাল ভার্বের বিকল্প আরেকটা নাম হলো ডিফেক্টিভ ভার্ব বা ত্রুটিপূর্ণ ক্রিয়া। এখন প্রশ্ন হলো যে কেন এদেরকে আমি ডিফেক্টিভ ভার্ব বা ত্রুটিপূর্ণ ক্রিয়া বলছি। এর কারণ হলো, দেখো আমি তোমাকে একটা ট্রান্সলেশন দিলাম যে আমি কাজটা করতে পারি, সাধারণত কাজ করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, এরকম পারার ক্ষেত্রে ক্যান ব্যবহৃত হয়। তে আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। এখানে তোমাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে ক্যান যখন মডাল ভার্ব বসবে, মডাল ভার্বের পরে সদা সর্বদাই ইনফিনিটিভের টু উজ্জ থাকে, আর মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। এস, ইএস, আইএনজি, পাস্ট ফর্ম এরকম কোনো ফর্ম সাধারণত বসবে না। মডাল ভার্বের পরে সর্বদা মূল ভার্বের বেস ফর্ম বসে। আর মনে রাখবা মডাল ভার্বের পরে ইনফিনিটিভের টু উজ্জ থাকে। কাম টু দ্য মেইন পয়েন্ট, আমি তোমাদেরকে বলছিলাম যে মডাল ভার্বের বিকল্প আরেকটা নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ডিফেক্টিভ ভার্ব বা ত্রুটিপূর্ণ ক্রিয়া। আমরা এদেরকে ডিফেক্টিভ ভার্ব কেন বলতে, DEFECT, ডিফেক্টিভ ভার্ব। এই মডাল ভার্বকে কেন ডিফেক্টিভ ভার্ব বলা হয়? আমি আই ক্যান ডু দ্য, আমি কাজটি করতে পারি, এখন আমি তোমাকে ট্রান্সলেশন দিলাম যে আমি কাজটি করতে পারবো, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা? আমি কাজটি করতে পারবো, তখন এই ক্যানের বিকল্প হিসেবে বি অ্যাবেল টু এটা ব্যবহার করতে হবে। সরাসরি ক্যান দিয়ে তোমার কন্টিনিউয়াস গঠন করা যাবে না, ফিউচার টেন্স এরকমভাবে গঠন করা যাচ্ছে না, পারফেক্ট টেন্স গঠন করা যাচ্ছে না। তাহলে কি এদের বিকল্প খুঁজতে হচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় ডিফেক্টিভ ভার্ব। আমি কাজটি করতে পারবো, তাহলে তুমি আই শ্যাল অথবা উইল যাই ব্যবহার করো, বি অ্যাবেল টু ডু দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে আই শ্যাল অথবা উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক এই হিসাবে ব্যবহৃত হবে। এই জন্যে এদেরকে বলা হয় কি তোমার ডিফেক্টিভ ভার্ব বা ত্রুটিপূর্ণ ক্রিয়া। তাহলে এই হলো আলোচনা হলো তোমার কি অক্সিলারি ভার্ব সংক্রান্ত। এখন আমরা দেখি আবার প্রিন্সিপাল ভার্ব কি। তাহলে প্রিন্সিপাল ভার্ব আগে আলোচনায় আমরা দেখেছি যে ভার্ব স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় অথবা যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলে। এখন এই প্রিন্সিপাল ভার্বগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। তাহলে এই প্রিন্সিপাল থেকে আসলো হলো তোমার
ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হলো তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া যাদেরকে বলি, সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ হইল অকর্মক ক্রিয়া। তাহলে সংজ্ঞাটা কিন্তু তুমি এমনি পারবা যে ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। এতে কি বোঝা যায়? যে ভার্বের পর অবজেক্ট থাকে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে না, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়াই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি যে আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ইট হলো তোমার ভিটি। ভিটি বলতে কি বোঝায়? ভার্ব অফ ট্রানজিটিভ, শর্ট ফর্ম বলি আমরা ভিটি। এরপরে দেখো অবজেক্ট আছে, রাইস, এখানে অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে বলা হলো ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব অবজেক্ট ছাড়াই পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি ফায়ার বার্নস, ফায়ার বার্নস, আগুন জ্বলে, এখানে এই বার্নস যে ভার্বটা এরপরে দেখো কোনো অবজেক্ট নেই, সো এটার নাম হলো তোমার ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আর এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ওয়াইন্ড ব্লোজ, বাতাস প্রবাহিত হয়, ওয়াইন্ড ব্লোজ, বাতাস প্রবাহিত হয়। তো এই যে উইন্ডের পরে ব্লোজ বসছে, এখানে উইন্ড হলো সাবজেক্ট, ব্লোজ হলো ভার্ব, এরপরে কোনো অবজেক্ট নাই। তাহলে আমরা দেখলাম যেসব ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যেসব ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন এই ট্রানজিটিভ ভার্বকে আবার ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায়, ইনট্রানজিটিভ ভার্বকে আবার ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায়। আমি যদি অবজেক্ট ব্যবহার করি, এখানে আমি দিছি ফায়ার বার্নস, বার্নসের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করলাম যেটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন তুমি যদি লেখো যে ফায়ার বার্নস এভরিথিং, আগুন সব কিছুকে জ্বালিয়ে দেয়। এখন দেখো এই ভার্বের পরে একটা অবজেক্ট আমি ব্যবহার করেছি, যেহেতু ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করেছি এই ক্ষেত্রে বার্নস কিন্তু তোমার আর ইনট্রানজিটিভ নেই, এটা কি হয়ে গেছে? এটা ট্রানজিটিভ হয়ে গেছে। তাহলে আমরা দেখব যে ট্রানজিটিভ ভার্বকে ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায়, আবার ইনট্রানজিটিভ ভার্বকেও তোমার ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এই হলো কিছু ক্লাসিফিকেশন। এরপরে ট্রানজিটিভ ভার্ব কয়েক প্রকার হতে পারে, 7-8 প্রকার, ইনট্রানজিটিভ ভার্বও 7-8 প্রকার হতে পারে। এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। যেমন দেখো, 1 নম্বর আমরা একটু আলোচনা করি আজকে, বিশেষ করে পজিটিভ ভার্বের আলোচনাটা করে আজকের মতো শেষ দেই, নেক্সট ক্লাসে আবার পরেরগুলো আলোচনা করব। যেমন পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব, যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়, অর্থাৎ যে ভার্ব করানো বা ঘটানো অর্থে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় পজিটিভ ভার্ব। তুমি যদি বলো যে আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু আমি বিড়ালটিকে খাওয়াই, আমি কিন্তু খাই না, আমি বিড়ালটিকে খাওয়াই, তাহলে আমি খাওয়াইতেছি, খাওয়া কাজটি কে করে? বিড়াল করে। তাহলে আই ফিড দ্য ক্যাট, এই যে আই ফিড দ্য ক্যাট, এটা হলো তোমার পজিটিভ ভার্ব, যে আমি বিড়ালটিকে খাওয়াই। তোমাকে ট্রান্সলেশন দিলে তোমাকে লিখতে হবে যে আই ফিড দ্য ক্যাট, আমি বিড়ালটিকে খাওয়াই। এই ক্ষেত্রে ফিড হইল তোমার পজিটিভ ভার্ব। এখানে কিছু পজিটিভ ভার্ব আমি আজকে লিখে দেই যেগুলো খুবই দরকার, এগুলো তোমরা খেয়াল করবে। যেমন ধরো নো, KNOW, এই নো শব্দের অর্থ হইল নিজে জানা, তো এটার পজিটিভ ফর্ম কি? ইনফর্ম, INFORM। ইনফর্ম মানে কি? অন্যকে জানানো। যেমন লার্ন, LEARN, এই লার্ন শব্দের অর্থ হইল নিজে শিখা। বাট টিচ, TEACH, টিচ মানে কি? অন্যকে শিখানো।
যেমন ড্রিঙ্ক শব্দের অর্থ হইল ড্রিঙ্ক মানে পান করা, মানে নিজে পান করা। আর ড্র্যান্স DRENCH, ড্র্যান্স মানে ভেজানো বা পান করানো। রিমেম্বার মানে মনে করা বা নিজে মনে করা বা স্মরণ করা। আর রিমাইন্ড মানে মনে করানো বা স্মরণ করানো। সিট মানে বসা, আর সেট শব্দের অর্থ হইল স্থাপন করা। সাক মানে চোষা, আর সাকেল মানে হইল SECKLE, সাকেল মানে হইল চোষানো বা পান করানো। তো এই যে করানো বা ঘটানো অর্থে যে ভার্বগুলো বসে এদের নাম হইল পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বগুলো কিন্তু তোমার অবশ্যই মুখস্থ রাখতে হবে যে কোনগুলো পজিটিভ হিসেবে বসে। তো আজকে ভার্বের এই পর্যন্তই থাক। এর পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু ভার্বের চ্যাপ্টারটা অনেক বিশাল, 2টি ক্লাস লাগবে। তো নেক্সট ক্লাসটা তোমরা ফলো করো। ভালো থাকো। আসসালামু আলাইকুম।